বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে $106 কোটি দেবে জাপান, 6টি সমঝোতা স্মারক সই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা, প্রধান উপদেষ্টা নিজেই চান না নির্বাচন হোক, অভিযোগ মির্জা আব্বাসের। বিসিবির নতুন সভাপতি পদে নিয়োগ পেতে পারেন আমিনুল ইসলাম বুলবুল, সিদ্ধান্ত হবে বোর্ড পরিচালনা পর্ষদের সভায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে $106 কোটি দেবে জাপান। দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে বিভিন্ন বিষয়ে 6টি সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠকে উন্মুক্ত ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের সমর্থনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পরে যৌথ বিবৃতিতে রোহিঙ্গাদের স্থায়ী ও নিরাপদ প্রত্যাবাসনকে এই ইস্যুতে একমাত্র সমাধান বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সময় বেলা 11:30টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেয়া হয়। বৈঠকে দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করে কৌশলগত অংশীদারিত্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুই নেতা। শান্তি স্থিতিশীলতা নিশ্চিত করতে উন্মুক্ত ইন্দো প্যাসিফিকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা সংকট সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আলোচনায় জোর দিয়েছে জাপানের প্রধানমন্ত্রী। ঢাকা ও টোকিওর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঋণ হিসেবে $418 মিলিয়ন দেবে জাপান। টোকিও জয়দেবপুর ঈশ্বরদীকে ডুয়েল গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য $641 মিলিয়ন এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও $4.2 মিলিয়ন ঋণ দেবে। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী আজ। সমাধিতে ফুল দিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সকালে রাজধানী শেরে বাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা। তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। মূলত প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক। সংস্কার করার জন্য বিদেশ থেকে সরকার লোক আমদানি করেছে বলে মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, সংস্কারের কথা বলতে বলতে এখন তারা নির্বাচন দেখতে চায় না। পরে মানিক মিয়া এভিনিউতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে দলের পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হয়। 1936 সালের বগুড়ার গাবতলীর নিভৃত পল্লী বাগবাড়িতে জন্ম বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। 1981 সালের 30 মে এক ব্যর্থ অভ্যুত্থানে চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হন তিনি। 71-এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয় বীর উত্তম খেতাব। 1975-এর 7 নভেম্বর সিপাহী জনতার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন 1977 সালে। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান 1979 সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে দলটি এ পর্যন্ত 4 বার নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনা করেছে। 19 দফা কর্মসূচি দিয়ে দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিকে এগিয়ে নেওয়ার এক নতুন অভিযাত্রা সূচনা করেন তিনি। মাত্র 4 বছরের শাসন আমলে কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ দেশের স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের নেয়া উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। ঢাকা সহ সারা দেশে নিম্নচাপের প্রভাবে আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আরও টানা কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপে পরিণত হয়। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের স্থগিতাদেশের ২৪ ঘণ্টা না যেতেই বিতর্কিত শুল্ক নীতি পুনর্বহাল করেছে আপিল বিভাগ। ফলে বহাল থাকলো যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যে বাড়তি শুল্কের বোঝা। এতে আবার অনিশ্চয়তার আশঙ্কায় পড়েছে বৈশ্বিক পুঁজিবাজার। দুটি মামলায় বাণিজ্য আদালতের ৩ সদস্যের বেঞ্চ ট্রাম্পের বিতর্কিত বাণিজ্য নীতি স্থগিত করার পরদিন বৃহস্পতিবারই পরিস্থিতি পাল্টে যায়। হোয়াইট হাউসের আপিলের ধারাবাহিকতায় ওই স্থগিতাদেশ প্রত্যাহার হয়। ওয়াশিংটনের ফেডারেল সার্কিট আপিল কোর্ট জানিয়েছে, আপাতত অস্থায়ী সময়ের জন্য নিম্ন আদালতে স্থগিতাদেশ কার্যকর করা যাবে না। মামলার বাদীদের ৫ জুনের মধ্যে আর ট্রাম্প প্রশাসনকে ৯ জুনের মধ্যে জবাব দিতে বলেছে আপিল আদালত। বাড়তি শুল্কারোপে স্থগিতাদেশের খবরে বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ছাড়াও নাসদাক, নিক্কি, সাংহাই, হংকং, ভারত সহ দেশে দেশে পুঁজি বাজারগুলোতে সূচকের উত্থানের দিন শেষ হয়। পরদিন বিতর্কিত শুল্কারোপ আবার পুনর্বহাল হওয়ায় পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গত ২ এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের উপর উচ্চ হারে আমদানি শুল্কারোপ করেন ট্রাম্প। বাণিজ্য ঘাটতিকে কারণ দেখিয়ে চীনের মতো কোনো কোনো দেশের উপর মাত্রাতিরিক্ত হারে শুল্কারোপ করা হয়। বিশ্ববাজারে চরম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এতে। গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির নয়া প্রস্তাবে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি পর্যালোচনায় রেখে হামাসের দাবি, গাজায় গণহত্যা আর দুর্ভিক্ষ বন্ধে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই এতে। হোয়াইট হাউসের ব্রিফিংয়ে মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, গাজার যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবনায় সম্মতি দিয়েছে ইসরায়েল। তিনি নিশ্চিত করেছেন, এই সম্মতির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ প্রস্তাবটি হামাসের কাছে পাঠিয়েছেন। প্রস্তাবের বিস্তারিত জনসমক্ষে প্রকাশ করা না হলেও এতে গাজাবাসীর দাবি আর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধের আকাঙ্ক্ষা আমলে নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাশেম নাইম। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের আরেক শীর্ষ নেতা সামি আবু জুহরি বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাবটিতে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামলা বন্ধ আর ত্রাণের অবাধ প্রবেশের বিষয় স্পষ্ট কোনো ঘোষণা নেই। যুদ্ধবিরতির অপ্রকাশিত নথির কিছু শর্ত প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এতে বলা হয়েছে, হামাস অবশিষ্ট ২৮ জিম্মিকে জীবিত বা লাশ হস্তান্তরের বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ১২৫ ফিলিস্তিনিকে মুক্তি আর ১৮০ জনের লাশ হস্তান্তর করা হবে। শর্তগুলো বাস্তবায়ন করতে হবে ৬০ দিন মেয়াদী যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে। যুদ্ধবিরতির সমঝোতা প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে মিশর ও কাতার। ক্রিকেট। সবকিছু ঠিক থাকলে আজই বিসিবির নতুন সভাপতি পদে আসীন হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড সূত্রে জানা গেছে, বিকেল ৪:৩০টায় বোর্ড পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হবে। আজ ৫ আগস্টের পর ফারুক আহমেদকে বিসিবি সভাপতির দায়িত্ব দেয় অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সাম্প্রতিক সময় নানা বিতর্ক জন্ম দিয়ে বোর্ড পরিচালকদের রোষানলে পড়েন ফারুক। তার পদত্যাগের দাবি ওঠে। ফারুক পদত্যাগে রাজি না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে বিসিবির ৮ পরিচালক তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। কয়েক ঘন্টার মধ্যেই এনএসসির পক্ষ থেকে বিসিবিতে তার মনোনয়ন বাতিলের চিঠি পাঠানো হয়। পরে আরও একটি চিঠি পাঠানো হয়। তাতে এনএসসির নির্ধারিত ৫ মনোনীত কাউন্সিলের মধ্যে ফারুকের মনোনয়ন বাতিল করে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়। বিসিবির নির্ভরযোগ্য সূত্র আরও জানায়, আজ বিকেল ৪:৩০টায় ফারুককে ছাড়াই নতুন পরিচালক পর্ষদের সভা হবে। অন্যতম পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সভাপতিত্বে সে সভাতেই বুলবুলকে নতুন বোর্ড পরিচালক হিসেবে গ্রহণ করা হবে। এরপরই হবে নতুন সভাপতি নির্বাচন। সূত্রের দাবি, বুলবুল নির্বাচন করবেন এবং সর্বসম্মতিক্রমে নতুন বিসিবির সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে যাবেন। বিসিবির পরবর্তী নির্বাচনের আগে ৪ মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন বুলবুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।